14 আগস্ট 2005 গ্রিসের রাজধানী অ্যাথেন্সের আকাশে একটি অদ্ভুত এবং ভীতিকর অতিথি ঘোরাঘুরি করছিল। মাটি থেকে প্রায় 10,000 মিটার উপরে একটি যাত্রীবাহী বিমান একদম নীরবে কারোর সাথে যোগাযোগ না করে কেবল ঘুরছিল। এর মধ্যে ভয়ের কারণ ছিল যে গত 2 ঘন্টা ধরে এই বিমানটি কোনো কন্ট্রোল টাওয়ারের কোনো বার্তার জবাব দিচ্ছিল না। অ্যাথেন্সের আবহাওয়ায় ভয় ছড়িয়ে পড়েছিল। এটি কি কোনো সন্ত্রাসী হামলার প্রস্তুতি ছিল নাকি কোনো হাইজ্যাকিং ঘটনা? এই ভয়ের কারণে গ্রিক বিমান বাহিনী অবিলম্বে তাদের যুদ্ধ বিমানগুলো এর পিছনে পাঠালো। যখন যুদ্ধ বিমানগুলো প্লেনের কাছে পৌঁছালো তখন প্লেনের ভেতরে এক হতবাক করে দেওয়ার মতো দৃশ্য দেখা গেল। জানা গেল যে প্লেনের ভেতরে ছিল সম্পূর্ণ নীরবতা, কোনো নড়াচড়া নেই, কোনো চাঞ্চল্য নেই। সমস্ত যাত্রী তাদের আসনে নির্জীব হয়ে বসে আছে এবং ককপিটেও কেউ নেই। এই সময় F-16 পাইলটরা প্লেনের ককপিটে একজন ব্যক্তিকে দেখতে পেলেন, যাকে দেখে পাইলট মনে হচ্ছিল না। তিনি ককপিটে এদিক ওদিক হাঁটছিলেন, যেন কিছু খুঁজছেন বা কিছু বোঝার চেষ্টা করছেন। পরের মুহূর্তেই প্লেন হঠাৎ একদিকে কাত হয়ে গেল এবং দ্রুত মাটির দিকে নামতে শুরু করলো। কিছু মিনিটের মধ্যেই এটি অ্যাথেন্সের উত্তরে পাহাড়ের সাথে ধাক্কা খেল। এই দুর্ঘটনায় 121 জন যাত্রী এবং ক্রু সদস্য সবাই মারা গেলেন। কিন্তু আসলে এই সমস্ত ঘটনা কি ছিল? প্লেনের ভেতরে কোনো নড়াচড়া ছিল না কেন? পাইলট এবং ক্রু সদস্যরা কোনো কলের জবাব দিচ্ছিলেন না কেন? এবং টেক অফের পরে ভেতরে এমন কি ঘটেছিল যা পরে এক ভয়াবহ দুর্ঘটনার কারণ হলো? এই গল্পটি হলো হেলিওস ফ্লাইট 522 এর, যাকে ঘোস্ট প্লেন নামেও মনে করা হয়। আসসালামু আলাইকুম। সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে 115 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য হেলিওস ফ্লাইট 522 এ আরোহণ করেন। তাদের গন্তব্য ছিল চেক প্রজাতন্ত্রের শহর প্রাগ, কিন্তু পথে তাদের অ্যাথেন্স একটি স্টপ ওভার করার কথা ছিল। গ্রীষ্মকাল ছিল এবং বেশিরভাগ লোক সাইপ্রাস থেকে ছুটি কাটাতে বের হয়েছিল, যারা অ্যাথেন্সে নামতে যাচ্ছিলেন। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। 59 বছর বয়সে তার 17,000 ঘন্টারও বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। ফার্স্ট অফিসারেরও বয়স ছিল 51 বছর এবং তিনিও 7,500 ঘন্টা আকাশে কাটিয়েছেন। সাধারণত এমন দুর্ঘটনায় ক্রুদের বিশেষজ্ঞতার উপর জোর দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে গল্পটি কিছুটা ভিন্ন ছিল। এই দুজন পাইলট এর আগেও বেশ কিছু ফ্লাইটে একসাথে ছিলেন এবং ফার্স্ট অফিসার প্রায়শই তার বন্ধু এবং পরিবারের কাছে ক্যাপ্টেনের চাপ এবং কঠোর আচরণের অভিযোগ করতেন। এয়ারলাইনও এই বিষয়টি আগে থেকেই জানত। শুধু এটাই নয়, ফার্স্ট অফিসারের প্রশিক্ষণ রেকর্ডেও এই বিষয়টি উঠে এসেছিল যে তার চেকলিস্ট পদ্ধতিতে সমস্যা হতো। এটি এমন একটি বিষয় ছিল যা পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে যাচ্ছিল। প্লেনটি ছিল 7 বছর পুরনো একটি বোয়িং 737-300। সকালের ঠান্ডা আবহাওয়ায় বিমানটি কোনো সমস্যা ছাড়াই লারনাকা বিমানবন্দর থেকে টেক অফ করলো। বিমানটি যখন 10,000 ফুট অতিক্রম করল, ক্রু নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করলেন এবং ক্যাপ্টেন 34,000 ফুট উচ্চতায় ওড়ার অনুমতি চাইলেন, যা তিনি পেয়েও গেলেন। কিন্তু বিমানটি যখনই 12,000 ফুট উচ্চতায় পৌঁছালো, হঠাৎ ককপিটে একটি অ্যালার্ম বাজতে শুরু করলো। এই অ্যালার্মটি সাধারণত টেক অফের আগে বাজে যদি বিমান টেক অফ কনফিগারেশনে কোনো সমস্যা থাকে। এই কারণেই দুজন পাইলট অবাক হয়েছিলেন যে তারা এটি আকাশে কেন শুনছেন। 90 সেকেন্ড পর ক্যাপ্টেন তার এয়ারলাইনের অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ করলেন এবং তাদের টেক অফ কনফিগারেশন সতর্কতার কথা জানালেন। তিনি আরও বললেন যে ভেন্টিলেশন কুলিং ফ্যানের লাইট বন্ধ আছে এবং আরও জানতে চাইলেন যে এর সার্কিট ব্রেকারগুলো কোথায় আছে। জমিতে থাকা ইঞ্জিনিয়ার উত্তর দিলেন যে সেই লাইটগুলি তো এমনিতে বন্ধ থাকার কথা এবং সেই সার্কিট ব্রেকার ক্যাপ্টেনের সিটের পেছনে আছে। ইঞ্জিনিয়ার যখন ক্যাপ্টেনকে সমস্যাটি নিশ্চিত করতে বললেন, তখন ক্যাপ্টেন বললেন যে সেগুলো বন্ধ নয়। পাইলটের এই উত্তর ইঞ্জিনিয়ারের কাছে মোটেও বোঝা গেল না। এই সময় ইঞ্জিনিয়ারের একটি কথা মনে পড়ল। ফ্লাইটের আগে এই ইঞ্জিনিয়ারিং বিমানের প্রেশারাইজেশন সিস্টেম পরীক্ষা করেছিলেন, কারণ এই সিস্টেমের কন্ট্রোলগুলি সেই কন্ট্রোলগুলির কাছেই ছিল যেগুলো সম্পর্কে ক্যাপ্টেন বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন। এই কারণে ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন যে প্রেশারাইজেশন মোড অটোতে আছে নাকি ম্যানুয়ালে, কিন্তু ক্যাপ্টেন এর উত্তর না দিয়ে আবার সেই একই প্রশ্ন করলেন যে সার্কিট ব্রেকারগুলো কোথায় আছে। এই কথোপকথনের সময় প্লেনের ভেতরে যাত্রীদের অক্সিজেন মাস্ক নিচে নেমে এসেছিল। এর কিছুক্ষণ পরই হেলিওস গ্রাউন্ড অপারেশনের সাথে প্লেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দেখতে দেখতে
বিমানটি 34,000 ফুট উচ্চতায় পৌঁছে গেল এবং এখন এর সাথে যোগাযোগ করার সমস্ত চেষ্টা ব্যর্থ মনে হচ্ছিল। এবার হেলিওস অপারেশন নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করল এবং বলল যে তারা যেন ফ্লাইট 522 এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। পরবর্তী 5 মিনিট ধরে কন্ট্রোলার বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু কোনো উত্তর এলো না। এরপর কন্ট্রোলার ফ্লাইট 522 এর কাছাকাছি থাকা অন্য একটি বিমানের সাথে যোগাযোগ করলেন এবং তাদের বললেন যে তারা যেন ফ্লাইট 522 এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এই পদ্ধতিও ব্যর্থ হলো। এই সময় ফ্লাইট 522 এখন অনুমতি ছাড়াই গ্রিক এয়ার স্পেসে প্রবেশ করেছিল এবং এটি তার ফ্লাইট প্ল্যান চালিয়ে যাচ্ছিল। নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ফ্লাইট 522 এর সাথে জরুরি ফ্রিকোয়েন্সিতেও যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু এখান থেকেও কোনো উত্তর এলো না। এরপর তারা গ্রিকের অ্যাথেন্স সিটির সাথে যোগাযোগ করলো এবং তাদের জিজ্ঞেস করলো যে তাদের কি ফ্লাইট 522 এর সাথে যোগাযোগ হয়েছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের রেডিও কলের এবং বিমান থেকে কোনো উত্তর এলো না। এখন এখানে দুটি সম্ভাবনা ছিল, হয় ফ্লাইট 522 এ কোনো রেডিও ট্রান্সমিশনের সমস্যা হয়েছে যার কারণে তারা কল শুনতে পাচ্ছে কিন্তু তাদের উত্তর ট্রান্সমিট হচ্ছে না, অথবা দুজন পাইলটকে বন্দী করা হয়েছে। প্রথম সম্ভাবনাটিকে মাথায় রেখে অ্যাথেন্স কন্ট্রোল টাওয়ার বিমানটিকে নিচে নামার অনুমতি দিল, কিন্তু ফ্লাইট 522 এর পক্ষ থেকে নিচে নামার কোনো সিগন্যাল পাওয়া গেল না। 20-12রও বেশি যোগাযোগ করার পরেও যখন কোনো উত্তর এলো না, তখন বাধ্য হয়ে অ্যাথেন্স এটিসি গ্রিক বিমান বাহিনীর সাথে যোগাযোগ করল এবং তাদের জানালো যে ফ্লাইট 522 অনুমতি ছাড়াই এয়ার স্পেসে প্রবেশ করেছে এবং বার্তার জবাবও আসছে না। গ্রিক বিমান বাহিনী অবিলম্বে দুটি F-16 যুদ্ধবিমান বাধা দেওয়ার জন্য পাঠিয়ে দিল। এই সময় পর্যন্ত ফ্লাইট 522 অটো পাইলটে পুরোপুরি তার ফ্লাইট পথ অনুসরণ করছিল। যে স্থানে এটিকে নিচে নামার কথা ছিল সেই পয়েন্টটি ইতিমধ্যে দুবার মিস হয়ে গিয়েছিল, কিন্তু বিমান 34,000 ফুটেই উঠছিল। সকাল 7:37-এ ফ্লাইট 522 অ্যাথেন্স বিমানবন্দরের উপরে একটি হোল্ডিং প্যাটার্ন তৈরি করলো। হোল্ডিং প্যাটার্ন সেই প্যাটার্নকে বলা হয় যেখানে জাহাজ বিমানবন্দরের উপরেই গোল চক্কর কাটতে থাকে এবং অনুমতি পেলেই এটি ল্যান্ডিং অ্যাপ্রোচ তৈরি করে। তারা যখন হোল্ডিং প্যাটার্নের ষষ্ঠ রাউন্ডে ছিল সেই সময় দুটি F-16 তাদের বাধা দিল। তখন সকাল ঠিক 8:30 দুটি F-16 এর মধ্যে একজন পাইলট একটি বেশ আশ্চর্যজনক রিপোর্ট দিলেন। তার বক্তব্য ছিল যে ফ্লাইট 522 এর ককপিটে ক্যাপ্টেনের আসনটি খালি পড়ে আছে। তিনি যাত্রীর কেবিনের ভেতরেও দেখলেন। অন্য পাশের জানালার আলোতে তার কাছে কেবিনটি স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। সেখানে যাত্রীরা সম্পূর্ণ স্থির হয়ে তাদের আসনে বসেছিল এবং তাদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। বিমান যখন হোল্ডিং প্যাটার্নের 10ম রাউন্ড লাগাচ্ছিল তখন F-16 পাইলটদের মধ্যে একজন একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। একজন ব্যক্তি যিনি হালকা নীল শার্ট এবং কালো ভেস্ট পরেছিলেন ককপিটে প্রবেশ করলেন এবং ক্যাপ্টেনের আসনে বসলেন। তিনি হেডফোন পরেছিলেন এবং তার হাত সামনের প্যানেলে রাখলেন। পাইলটরা ককপিটে উপস্থিত ব্যক্তিকে হাতের ইশারা করলেন, যার জবাবে তিনি হাত নেড়ে উত্তরও দিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই জাহাজের বাম ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল, যার পরে প্লেনটি দ্রুত বাম দিকে কাত হয়ে গেল এবং মাটির দিকে নামতে শুরু করলো। সকাল 9টার একটু আগে জাহাজটি আরও বাম দিকে মোড় নিল এবং তারপর এর ডান ইঞ্জিনটিও বন্ধ হয়ে গেল। প্রায় 4 মিনিট পর এটি অ্যাথেন্সের উত্তর পশ্চিমে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে গেল। দুর্ঘটনার পরপরই তদন্তকারীরা কাজে লেগে গেলেন। তাদের ধ্বংসাবশেষ পরীক্ষা করলেন এবং সেই ইঞ্জিনিয়ারের সাথেও প্রশ্ন উত্তর করলেন যিনি দুর্ঘটনার আগে প্লেনে রক্ষণাবেক্ষণের কাজ করেছিলেন। দুর্ঘটনার 1 রাত আগে সেই ইঞ্জিনিয়ারই জাহাজে প্রেসারাইজেশন লিস্ট চেক করেছিলেন। এই পরীক্ষার সময় তিনি ওভারহেড প্যানেলে থাকা প্রেসারাইজেশন মোডকে অটো থেকে সরিয়ে ম্যানুয়াল পজিশনে রেখেছিলেন, কিন্তু কাজ শেষ করার পরে তিনি সুইচটি আবার অটোতে রাখতে ভুলে গিয়েছিলেন। জাহাজ 34,000 ফুট উচ্চতায় উঠছিল এবং ম্যানুয়াল পজিশনের কারণে এর ভেতরে বায়ুর চাপ কমতে শুরু করলো। কম চাপে মানুষের মস্তিষ্ক মাত্র 10 মিনিট পর্যন্ত কাজ করতে পারে এবং এই অবস্থাকে হাইপোক্সিয়া বলা হয়, অর্থাৎ অক্সিজেনের অভাব। এর প্রথম প্রভাব মস্তিষ্কের উপরে পড়ে, যার ফলে বিভ্রান্তি, চিন্তা করার ক্ষমতা হ্রাস এবং অবশেষে অজ্ঞানতা বা মৃত্যুও হতে পারে। 2 জন পাইলটকেই তাদের প্রি ফ্লাইট ডিউটি যে এই সুইচটি পরীক্ষা করার কথা ছিল, কিন্তু তারা মনোযোগ দেননি, কারণ সাধারণত সেটির সুইচ অটো পজিশনেই থাকে। তাদের কাছে সমস্যাটি শনাক্ত করার জন্য আরও 2টি সুযোগ ছিল, ট্যাক্সি করার আগে এবং টেক অফের পরে, কিন্তু তারা প্রতিটি সুযোগই হারিয়ে ফেললেন।
যখন জাহাজ 12,000 ফুটেরও উপরে চলে গেল তখন কেবিন অল্টিটিউড ওয়ার্নিং অ্যালার্ম বাজতে শুরু করলো, কিন্তু পাইলটদের মনোযোগ প্রেশারাইজেশন সিস্টেমের পরিবর্তে টেক অফ কনফিগারেশনের সতর্কতার দিকে চলে গেল। এই ভুল বোঝাবুঝিতে তারা সেই পদ্ধতি শুরু করে দিলেন যা সাধারণত টেক অফের আগে রানওয়েতে করা হয়, এবং এইভাবে তারা আসল সমস্যাটিকে সম্পূর্ণ উপেক্ষা করলেন। এই সময় জাহাজে অক্সিজেন মাস্ক বেরিয়ে এলো এবং পাশে OXY অন লাইট জ্বলে উঠল, কিন্তু হাইপোক্সিয়ার প্রাথমিক প্রভাবের কারণে সম্ভবত তারা এটির দিকেও মনোযোগ দেননি। এই সেই সময় ছিল যখন ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার জ্ঞান হারালেন, এবং 10 মিনিটের অক্সিজেন সরবরাহ শেষ হওয়ার পর যাত্রী এবং ক্রুরাও জ্ঞান হারালেন। এখন প্রশ্ন ওঠে যে ককপিটে সেই ব্যক্তিটি কে ছিলেন যিনি তাদের অজ্ঞান হওয়ার 2 ঘন্টা পর সেখানে পৌঁছেছিলেন। তদন্তে জানা গেল যে তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এন্ড্রিয়াস, যার কাছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল, কিন্তু তিনি 737 চালানোর জন্য যোগ্য ছিলেন না। ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা গেল যে এন্ড্রিয়াস ইঞ্জিন ফেল হওয়ার পর মেডে কল করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ভুলবশত ট্রান্সমিট বাটন চাপতে ভুলে গিয়েছিলেন। তদন্ত বোর্ড এই গবেষণা করে যে তার উড্ডয়ন ক্ষমতা এত বেশি ছিল না যে তিনি একটি বোয়িং 737কে নিয়ন্ত্রণ করতে পারেন, তাও যখন জ্বালানি শেষ হওয়ার কারণে ইঞ্জিনগুলি ফেল হয়ে গিয়েছিল। আর যদি তিনি কোনোভাবে জাহাজটিকে ল্যান্ড করিয়েও ফেলতেন তবুও যাত্রী এবং ক্রুদের বাঁচার সম্ভাবনা ছিল না, কারণ এতক্ষণ ধরে হাইপোক্সিয়া মস্তিষ্কের অপরিবর্তনীয় ক্ষতি তৈরি করে ফেলে। তদন্তের সময় বিমানের ধ্বংসাবশেষ থেকে 4টি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের মধ্যে 3টি ব্যবহৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এতে প্রমাণিত হলো যে এন্ড্রিয়াস এবং সম্ভবত আরও 2 জন কেবিন ক্রু সদস্য এই সিলিন্ডারগুলি ব্যবহার করেছিলেন, যার কারণে তারা বাকি যাত্রী এবং পাইলটের তুলনায় বেশি সময় ধরে জ্ঞান ধরে রাখতে পেরেছিলেন। হেলিওস ফ্লাইট 522 এর দুর্ঘটনার পর বিমান শিল্প অনেক কিছু শিখেছে এবং বেশ কিছু নতুন SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস তৈরি করা হয়েছে, যার মধ্যে বোয়িং পাইলটদের প্রশিক্ষণ উন্নতি করতে এবং সতর্কতার পার্থক্য বুঝতে নির্দেশ দেওয়া হয়েছে। এই SOPগুলো কার্যকর করার পর থেকে হেলিওস ফ্লাইট 522 এর মতো দুর্ঘটনা আজ পর্যন্ত আর ঘটেনি। আশা করি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।